মানে No, no, that's শেখ another হাসিনা thing. তিনি তিনি তো আর No, 2 দিন ধরে রাজনীতি করেন না, তার no, রাজনীতির no, অভিজ্ঞতা no, যারা এই no. প্যানেলে আছেন তাদের শোনেন, থেকে কমও না, তার দক্ষতা আ- যোগ্যতাও নিশ্চয়ই কম না। অতএব তাকে কি কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ thank you. আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে, তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায়। আমি আওয়ামী লীগের ক্ষতি করতে বসি নাই, আমি সত্য বলতে বসেছি। জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে। কি পিস্তল? গুলির পিস্তল না, পানির পিস্তল। আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি। কোনো দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়েছে। কি আমি কি এস আলম, এন আলম, ডি আলম, জি আলমের কি আমি উকিল? এটা ফুলানো ফাপানো বলা কি আমার কাজ? তো এই গাটসটুকু কি হ্যাঁ? আপনি একটু দেখাবেন যে মনোনয়ন বোর্ডে কারা ছিলেন, আমরা সুনির্দিষ্ট হতে চাই এবং কারণ এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি কিন্তু আপনি আমাকে ঘামিয়ে দিচ্ছেন। দিস ইজ এ গ্রেট স্কিল। বহু লোক আমার সাথে কথা বলে আমাকে ইয়ে করতে পারে। তাহলে আমার কাছে বোধগম্য হয় না যে একটা পরিবার কিভাবে 7 ব্যাংকের মালিক হয়। প্রশ্রয় না পেলে, সরকারে আছেন আপনারা, প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয় নাকি? চিন্তা করতে পারেন, বঙ্গবন্ধুর একটা মূর্তিতে একটা ছেলে পেশাব করে দিচ্ছে। এলাম আর এখন কি যেখানে পরিমাণ থাকি, যে বিরক্ত অবস্থায় বা থাকি, কি পরিমাণ ক্ষুব্ধ হবার পরে নিশ্চয়ই এরকম একটা অবস্থানে মানুষ যায়, নানান না রকম না না, ব্যর্থতা, আরে এই ভাই, অন্যায়গুলো আমার নিয়ে আলোচনা দলে হচ্ছে। আপনি কি বলতেছেন ভাই? আপনি কি এগুলো কিছু দেখেন নাই? আমার দলে সম্মেলন হইতো, দলের সম্মেলন হইতো, পুলিশ দ্বারা করে। একটি দুর্নীতির মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহকারে বিভিন্ন প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির একটা অভিযোগ উঠছে এবং আমার গোয়েন্দা সংস্থা, ওনার কাজ কি ছিল? উনি কি কোথায় বৈশাখী মেলা হচ্ছে, বাতাসা খাচ্ছে, নাড়ু খাচ্ছে এই খবর দিবে, নাকি চক্রান্ত হচ্ছে এই খবর দিবে? তো উনি খবর দিলেন না কেন? এই আলোচনাটা আপনি কি জানেন যে আপনার দলের মধ্যে এখন এই সময় ৫ই আগস্টের পরে এই আলোচনাটা হচ্ছে যে আমরা আসলে সংশোধিত হব, আমাদের দায়গুলো স্বীকার করব, ভুলগুলো স্বীকার করব? তবে তবে একটা জিনিস পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে জেন জি এবং মিলেনিয়াল যারা আছেন তাদের আবেদন করে এরকম নেতা ছাড়া। রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আপনার সাথে যখন আমার এই অনুষ্ঠানটি করব বলে আলোচনা হচ্ছিল তখনই আপনি বলছিলেন যে আপনি অনেক কিছু খোলামেলা বলবেন, অনেক রাগঢাক রেখেই আপনি মানে রাগঢাক ছিঁড়ে আপনি কথা বলবেন। সেজন্যই এই প্রশ্নটি শুরুতে করা যে কেন মানে প্রতাপশালী আওয়ামী লীগের এভাবে পতন হলো, এই পরিণতি হলো? আপনাকে ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর পালস অফ পলিটিক্স ইটস এ ভেরি ইন্টারেস্টিং নেম, ইটস এ গুড নেম। তো এনিওয়েজ, আপনার অনুষ্ঠানে একটা সমাদৃতি আছে, ঘাটতি আছে। আমি অনেকদিন পরে হলো আই এম অন স্ক্রিন, এন্ড এবং দ্য ফ্যাক্ট যে ইউ হ্যাভ গিভেন দিস অপরচুনিটি, এর জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা দেখেন, আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন তাহলে আমাকে এইভাবে কথাটা বলতে হয়। প্রত্যেকটা মানুষের তো 2-3টা সত্তা থাকে। আপনি পরিবারে একরকম, রাজনীতিতে একরকম, আপনার বন্ধু বান্ধবের কাছে আবার আরেক রকম। তাহলে আমি যদি একেবারে স্ট্রিক্টলি রেজিমেন্টের জায়গা থেকে কথা বলি, তাহলে আপনার মতো আমাকেও প্রশ্ন করতে হয় যে আমরা তো সব ঠিকই চালাচ্ছিলাম, ঠিকই করছিলাম, তাহলে আমরা 5ই আগস্টের পরে নেই কেন? অর্থাৎ what I am trying to say, যে বাংলাদেশের রাজনীতিতে হিউমার, উইট, সার্কাজম, স্যাটায়ার এগুলো অনুপস্থিত প্রায় অবস্থায় আছে। সেই জায়গা থেকে বলতে হয় যে আমরা অর্থনীতি ভালো চালিয়েছি, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা ভালো ছিল, আমাদের ব্যাংক ব্যবস্থাপনা ভালো ছিল, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যবস্থাপনা সেটাও ভালো ছিল, গোয়েন্দা সংস্থাগুলোর ব্যবস্থাপনা ভালো ছিল। সর্বোপরি রাজনৈতিক দলের যে ব্যবস্থাপনা সেটা কোনো ত্রুটিই ছিল না, যার দরুন কোন একটি গায়েবীয় কারণে 5ই আগস্টের পরে হঠাৎ আমরা নাই। এটা, এই ন্যারেটিভটা আসলে আপনি কিভাবে ডিফেন্ড করবেন আমি জানি না, বা আমি কিভাবে ডিফেন্ড করবো আমি জানি না। তবে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের জন্য সত্য বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধিকার এর আন্দোলনের ইতিহাসের সাথে আরেকটি অনস্বীকার্য সত্য বাংলাদেশ আওয়ামী লীগ। দুঃখজনক হলো এই দুটি কিন্তু একটি ধারণা, এই দুটি কিন্তু একটি আদর্শ। এবং আজকে আমার বলতে একেবারেই কোনো দ্বিধা হচ্ছে না
যে আমার মনে হয় জনমানুষের পাশে থাকার, জনমানুষের সাথে ভালোবাসার একটা নিবিড় সম্পর্ক স্থাপন করার যে পথ দেখিয়ে দেওয়া হয়েছিল, সেটা থেকে আমরা অনেক দূর চলে গিয়েছিলাম বলেই আজকে 5ই আগস্টের পরে আমাদের এই অবস্থা। এবং আপনাকে একটা জিনিস সবসময় অনুধাবন করতে হবে, যে সবসময় কিন্তু প্রাপ্তিতেই যে মুক্তি, প্রাপ্তিতেই যে সুখ, এটা কিন্তু নয়। আপনি $500 বিলিয়ন অর্থনীতি বানালেন, $600 বিলিয়ন অর্থনীতি বানালেন বলেই মানুষ আপনার প্রতি খুব অনুরক্ত হয়ে গেল, খুব খুশি হয়ে গেল, এবং সেখানে ক্ষোভের কোনো সঞ্চার হবে না, সেখানে উত্তেজনা তৈরি হবে না, সেখানে সংক্ষুব্ধ হওয়ার কোনো জায়গা থাকবে না। এই ধরনের চিন্তা করা বোধহয় খুব বালক সুলভ সুলভ একটা চিন্তা ভাবনা। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে আমি আজকে সকালবেলা একটা লাইভ টক শো করেছি। আমার কাছে মনে হয়েছে যে অকপট স্বীকারোক্তিটা এমনই হওয়া উচিত যে আমরা আমাদের দলের তৃণমূল থেকে সকল পর্যায়ের মানুষের যদি আন্তরিক অংশগ্রহণ থাকতো, 5ই আগস্ট বা জুলাই মাসের যে আন্দোলন সংগ্রাম, সেটাকে মোকাবেলা করার অথবা আলিঙ্গন করার বা এটার সমাধান করার, তাহলে আজকে এই অবস্থা হতো না। আচ্ছা, আপনার এখন কাছে আপনি তাহলে যদি দুটো প্রশ্ন প্রশ্ন করেন যে এক হচ্ছে আন্তরিক অংশগ্রহণ থাকলে এই অবস্থা হতো না, এটাতে আমি একটু পরে আসি। মানে তাহলে 5ই আগস্টে জি, সেই পরিস্থিতি মোকাবেলা করা যেত যদি আন্তরিক অংশগ্রহণ করে থাকতাম, যদি ভুল না বুঝি। কেন হলো না এই প্রশ্নটাতে পরে আসে। যেটি আগে একটু জানি, আপনি বলছেন যে জনমানুষ থেকে দূরে সরে গেছে। আহ, মানে সেটা কখন থেকে সরে গেল আওয়ামী লীগ? আপনি জনমানুষ থেকে দূরে সরে তার একদিনে যান না, এই পর্যায়ক্রমে এটা হয়েছে। আমি জানি না, এটার জন্য হয়তো বা অনেক মানুষ আমাকে ঘৃণা করবেন, গালিগালাজ দিবেন, কিন্তু যেটা সত্য সেটা তো বলতেই হবে। আমি কতগুলো জাঁকজময়মান উদাহরণ দিতে পারি। আমরা যখন দলীয়ভাবে সিদ্ধান্ত নিলাম যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা রাজনৈতিক মার্কা দিয়ে নির্বাচন করাবো, সেদিন থেকে আপনি মনে করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দুর্দান্ত প্রতাপশালী জনমানুষের দলের মাঝে একটা দগদগে ঘা, একটা বিভক্তি তৈরি হয়ে গেল। এবং এটা আমি বলছি এই কারণে যে দেখেন, আওয়ামী লীগ এমন একটা দল, আমি অন্য দলের কথা বলতে পারি না, কারণ আমি অন্য দল কোনোদিন করি নাই, আমি জন্মের পর থেকে আওয়ামী লীগ করছি। আওয়ামী লীগ এমন একটা দল যেখানে এমনও মানুষ আছেন যিনি বঙ্গবন্ধুর সময় থেকে রাজনীতি করছেন, তিনি বহু মন্ত্রী বহু এমপির থেকে ভালো রাজনীতি করছেন, এবং বহু এমপি বহু মন্ত্রী থেকে তার ত্যাগ বেশি। আপনি এলাকায় গেলে তার পরিবারের প্রভাব প্রতিপত্তি দেখবেন অনেক মন্ত্রী এমপি থেকে কম না, কিন্তু তারা জনমানুষের সেবার জন্য যুগ যুগ ধরে স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচন করেন, পৌরসভা চেয়ারম্যান নির্বাচন করেন, তারা উপজেলা চেয়ারম্যান হওয়ার চেষ্টা করেন, এটাই তাদের ধারা। সেই জায়গায় আপনি যখন নৌকা মার্কা দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিলেন, তখন তো কেউ একজন পাবে আরেকজন পাবে না, একটা পরিস্থিতি তৈরি হলো। এবং বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো কিন্তু মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, পরিবারে পরিবারে, ওয়ার্ড থেকে ওয়ার্ডে আঞ্চলিকতার ভিত্তির উপরে হয়ে থাকে। আপনি মানুষের একান্ত নিজস্ব একটা জিনিস এমন ভাবে রাজনৈতিক একটা ধারণা ঢোকানোর চেষ্টা করলেন, এটা ভুল না সঠিক সেটা নিয়ে বিতর্ক করা যাবে, কিন্তু আপনি কোনো রাজনৈতিক প্রস্তুতি ছাড়া, মানুষকে উজ্জীবিত না করে, মানুষকে মোটিভেট না করে, মানুষকে ওই জায়গার ওরিয়েন্টেশনে না এনে আপনি হঠাৎ করে যে সিদ্ধান্ত দিয়ে দিলেন, তাতে যেটা হয়েছে, অন্য দলগুলোর জানা ক্ষতি হয়েছে, তার থেকে আওয়ামী লীগ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা এলাকায় এই এক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দল ধীরা বিভক্ত ধ্বংস, মানে একটা দুর্বল অবস্থায় চলে গেল। এবং তার থেকেও বড় কথা, আপনি 300 জন এমপির আমল নামা বাছাই করে 300 জনকে নমিনেশন দিবেন সংসদ সদস্য নির্বাচন করার জন্য, এটা যত সহজ, বাংলাদেশের মতো একটি দুর্নীতিতে জর্জরিত দেশে সেখানে আপনি 5,000-এর মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় 20,000 প্রার্থীকে যাচাই বাছাই করে কে আসলে নৌকা পাবেন এই সিদ্ধান্ত নিতে যাবেন, আর সেখানে দুর্নীতি হবে না, এটা তো আশা করা যায় না। আমি আজকে আপনাকে ব্যাপকহীন কণ্ঠে বলতে চাই, এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়ায় যে এই নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, তাদের কাউকে দিয়ে আপনি আগামী দিনে আওয়ামী লীগের জন্য কোনো রাজনৈতিক আন্দোলন সংগঠিত করতে পারবেন মানে না। তারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন মনোনয়নের না, আমি কথা আমাকে একটু শেষ করতে হ্যাঁ, দেবেন, নিশ্চয়ই। করতে পারবেন না কেন? কারণ আমি মনে করছি
জাতীয় নেতা রহিম সাহেব আমাকে নৌকা না দিয়ে আমার প্রতিপক্ষকে দিয়েছেন। সুতরাং আমি রহিম সাহেবের কথায় আমার জান প্রাণকে নিবেদিত করে কোন আন্দোলনে নিজেকে আর নিয়োজিত করব না। আমি ইউনিয়ন পর্যায়ের একজন নেতা, আমি আমার জমি জমা বিক্রি করে 50 লাখ 60 লাখ টাকা দিয়ে নমিনেশন কেনার চেষ্টা করে নমিনেশন তো পাই নাই, বরং আমার টাকাটাও মার গেছে। আমি একজন আওয়ামী লীগের নেতা, দেখা যাচ্ছে যে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ইলেকশন করার জন্য আমাকে যাইয়া আমার রাজনৈতিক দলের পিয়ন অফিস অ্যাসিস্ট্যান্ট তাকে দিয়ে ধর্ণা দিতে হচ্ছে। তো রাজনৈতিক কালচার এভাবে ক্রমান্বয়ে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এবং হ্যাঁ, আমার কাছে তো আর অকাট্য কোনো প্রমাণ নেই যে দুর্নীতি হয়েছে কিনা, তবে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীরা তো একসরে বলে যে স্থানীয় সরকার নির্বাচনে যেদিন থেকে মার্কা দেওয়ার প্রচলন ঘটেছে সেদিন থেকে নমিনেশন বিক্রয় বা নমিনেশন সম্পর্কিত দুর্নীতিও টানা বেঁধে উঠেছে। সুতরাং আমি আজকে সত্যকে অস্বীকার করতে পারি। আমরা পরবর্তীতে শুনেছি রাশেক রহমান যে এই সিদ্ধান্তটি ভুল ছিল, মানে আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হয়েছে অবশ্যই সিদ্ধান্ত বলছিল, স্থানীয় সরকার অবশ্যই নির্বাচনে সিদ্ধান্ত প্রতীক বলছিল। বরাদ্দ দেওয়াটা, কিন্তু আপনি যে বলছেন যে মনোনয়ন বাণিজ্যর যে জায়গাটি বা মোটা অঙ্কের টাকা নেওয়ার জায়গায় যারা নমিনেশন দেওয়ার জায়গায় ছিল, আপনি কি বলবেন তারা কারা? না, আমি আপনাকে যা বলেছি, আমি আওয়ামী লীগের ক্ষতি করতে বসি নাই, আমি সত্য বলতে বসেছি। আমি বলেছি স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বোর্ডে যারা ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আর আগামী দিনে কোনো জাতীয় আন্দোলন সংগঠিত করতে পারবেন না। আপনি গণমাধ্যম কর্মী, নমিনেশন বোর্ডে কারা কখন কোন কোন সময় ছিলেন তথ্য বের করে প্রকাশ করে দেন, বা যারা এটা নিবিড়ভাবে চিন্তা করেন তারা দেখবেন, তারা জানবেন। আমি আপনাকে যে কথা বলছি আজ বলতে কি পর্যন্ত আপনার আওয়ামী কোনো লীগের কোনো সমস্যা নেতার আছে? সাথে- মানে এটি বলতে আওয়ামী লীগের ক্ষতি না, নিশ্চয়ই করছেন না, কিন্তু এই সত্য বলাতেই না, আওয়ামী লীগ নিশ্চয়ই খুব খুশি হবে না। না, আমার কোনো ক্ষতির বিষয় না। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা রেজিমেন্টের দলের সদস্য। সুতরাং যেটা বলা প্রয়োজন, যেটা দিয়ে ডিসকোর্স তৈরি হবে, যেটা দিয়ে একটা প্রতিবাদের জায়গা তৈরি হতে পারে, যেটা দিয়ে একটা শুদ্ধিকরণের জায়গা তৈরি হতে পারে, সেটা আমি বলবো। এবং আপনিও যে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন, আজকে তো শেষ না, আরো তো ডাকবেন আশা করি। সুতরাং টুডে হোয়াট আই টোল্ড ইউ মেনি পিপল ডিড নট টেল ইউ, দে ডোন্ট হ্যাভ দ্য গাটস টু টেল ইউ। আমার শুরুটা কিন্তু স্যাটায়ার ভিত্তিক ছিল যে আমরা সবকিছু ঠিক চালিয়েছি অথচ আমরা এখন আর নাই। কিন্তু এই গাটসটুকু কি আপনি একটু দেখাবেন যে মনোনয়ন বোর্ডে কারা ছিলেন? আমরা সুনির্দিষ্ট হতে চাই, কারণ আমরাও এরকম আসলে খুব অকাট্য তথ্য প্রমাণ সহকারে না, কিন্তু আপনাদের নেতাকর্মীদের মধ্যেই অনানুষ্ঠানিক কথাবার্তায় শুনি ওই নেতা সেই নেতা, আমি নাম ধরেও Well, বলতে পারি কাদের কাদের কথা বলা হয়, বিশেষ আপনি করে তো 5ই আগস্টের পরিণতির কারণ হিসেবে। আপনি তো এক সময় একটা প্রতিষ্ঠান চ্যানেলে বাংলাদেশে কাজ করতেন, যেটার মালিক ডিবিসির মালিক আপনাদের দুজন বা তিনজন বোধহয়, হ্যাঁ দুজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক নেতা, এবং আরেকজন একজন বিতর্কিত ব্যবসায়ী। তো তারা তো সরকারের সাথে খুব ঘনিষ্ঠভাবেই ছিলেন। তো তখন তো আপনারা জানতেন যে কারা এই কাজগুলো করছেন। তো আমার আমার আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন 5ই আগস্ট, আমরা সেটা আসলে উত্তরটা জানতাম না। দিচ্ছি। না, আসলে যেটা ভাবেন না, যে না, আসলে সব ব্যাপারের খবরগুলো সাংবাদিক না, হিসেবে না, আমাদের কাছে থাকে, আমি কিন্তু বলছি, ঠিক তা না। আমি বলছি জি রাশেক। আপনি আমাকে জানতে চেয়েছেন 5ই আগস্ট কেন হচ্ছে, আমি তো সেটা আগে বলবো, রাইট? আমি ওইটাই বলার চেষ্টা করছি যে 5ই আগস্টের আগে এই যে ঘটনাগুলো ঘটে গেল, যেখানে বাংলাদেশের স্বাধীনতার একটা অনস্বীকার্য দল, সেই দলের মাঝে এরকম একটা ভ্রষ্টাচার চলছে, অথচ সাংবাদিক থেকে শুরু করে কেউ যাদের গণতান্ত্রিক কাঠামো বজায় রাখায়, গণতান্ত্রিক আহ, ধারাবাহিকতাকে সুসংগত করার ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা আছে, তারা কেউ তাদের ভূমিকা পালন করেন নাই। তারা কেউ নাকি জানেন না কি হচ্ছিল, কি হয়েছে। দ্যাটস হোয়াট আই এম পয়েন্টিং এট। নামে যাবো, আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমি যেমন বলি নাই, আমি যেমন বলতে পারি নাই, ঠিক একইভাবে আপনিও কিন্তু বলেন নাই বা বলতে পারেন নাই। কারণ আপনার যারা সিনিয়র যারা ছিলেন, যাদের নির্দেশনায় আপনি একটা জায়গায় কাজ করতেন, তারা কিন্তু রেগুলার আমি দেখতাম গণভবন যাচ্ছেন আসছেন। আমরা যেতাম না রাশেক রহমান, এই জন্যই আমরা আপনি আপনাদেরকে যাদের, পেলে প্রশ্ন আমি করার কি সুযোগ বলেছি পেতে শুনেননি চাই। আপনি, আপনি যাদের নির্দেশনায় চলতেন, আমি কথাটা বলেছি, আমি জানি আমি কি বলছি। আমি ইরেসপন্সিবল কোনো কথা বলিনি, আমি আপনাকে পয়েন্ট করিনি। আমি বলতে চাচ্ছি আপনার যে টিভি চ্যানেল, সেই টিভি চ্যানেল মালিক পক্ষ দুজন সিনিয়র সাংবাদিক নেতা, তারা অন রেগুলার বেসিস খুবই ঘনিষ্ঠভাবে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ যারা এই নমিনেশন বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন তাদের সাথে সুনিবিড় সম্পর্ক রেখেছিলেন। ওনারা যেমন আপনাদেরকে দিয়ে বলাতে পারেননি, বলাতে চাননি, ঠিক একইভাবে আমিও বলতে পারিনি।
এখনো বলতে পারছেন চাইনি, না। আপনি সেই দায় আমাকে দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এখনো সেটি পারবেন না। এটা গেল এক, এটা এখনো গেল এক। সেটি পারছেন না রাশিক দুই রহমান। নাম্বার, হ্যাঁ আছে আছে, 2 নাম্বার বলছি আপনাকে। হুম। 2 নাম্বার, আপনি এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়া শুরু করার পরে যখন এর ব্যাপ্তি আরো বাড়িয়ে দিলেন, মানে পৌরসভা থেকে শুরু করে একেবারে জেলা পরিষদ উপজেলা নির্বাচন পর্যন্ত, তখন এই বিভক্তির জায়গাটা আরো গভীর হয়ে গেল। এবং সবশেষ কফিনে পেরেকটা আপনি মারলেন যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে। কি পিস্তল? গুলির পিস্তল না, পানির পিস্তল। তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও, আরেকজন অন্য কোনো মার্কা নিয়ে দাঁড়াও। যখন নিজ দলের ভিতরে সারা দেশে বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে গেল, তখন যেটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় সত্য, কিন্তু ক্ষমতায় থাকার পরেও দেখা যাচ্ছে যেখানে নৌকা মার্কা জিতেছেন সেখানে নৌকা মার্কার লোক অন্য যে বিদ্রোহী প্রার্থী তার লোকদেরকে হামলা করছে, তার বিরুদ্ধে মামলা করছে, তাদেরকে নির্যাতন করছে, নিষ্পেষ করছে। আবার যেখানে নৌকা মার্কা জিতে নাই, কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় রাজনীতির অনেকের বাতাসে বা প্রভাবে বা সুনজরের কারণে বা বিশেষ ব্যবস্থাপনার কারণে জিতে এসেছেন, তারা আবার জেতার পরে দেখা যাচ্ছে একেবারে বোনেফাইড আওয়ামী লীগের যে নেতা কর্মী তাদেরকে মামলা দিচ্ছেন, নিষ্পেষিত করছেন, নির্যাতিত করছেন। কোথাও কলেজের সভাপতি চেঞ্জ হচ্ছে, কোথাও স্কুলের সভাপতি চেঞ্জ হচ্ছে, কোথাও ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে, কোথাও কারো দেখা যাচ্ছে টিসিবি ডিলারশিপ নিয়ে নেওয়া হচ্ছে, কোথাও কারো পানি, এমনকি সেচ করার পানির যে একটা অনুমতি, সেই সেচ যন্ত্র চালানোর অনুমতি কেড়ে নেওয়া হচ্ছে। আমি ছোট ছোট উদাহরণ আপনাকে দিচ্ছি। তো তার মানে যেটা হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে 5ই আগস্টের আন্দোলনের ন্যায্যতা বা ন্যায্যতায় যাওয়ার আগেও যেটা বলতে চাই, আবারও বলতে চাচ্ছি যে আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি। সাংগঠনিক ভাবে আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম, এতটাই সংক্ষুব্ধ হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলাম, যে আমি এখনো বলছি আপনাকে যে 5ই আগস্টের চলমান যে আন্দোলন, সেই আন্দোলনে কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয়। এই কারণেই কি সেই আপনি যেটি বলছিলেন যে আন্তরিকভাবে অংশগ্রহণ করে নাই, মোকাবেলা করা যায়নি, যার কারণে অন্যতম এই অন্যতম কারণেই কারণ, এই কারণেই অন্যতম আন্তরিকভাবে অংশগ্রহণ আমি না। শোনেন, আমি 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 কিন্তু প্রথমে ভাগ করে নিয়েছি। রাজনৈতিক কারণটা আপনাকে দেখতে হবে, পলিটিক্যাল রিজন। তো রাজনৈতিক কারণে একটা জায়গা হচ্ছে পলিটিক্যাল এজেন্ট হিসেবে আপনার সাথে আমার যে মিথস্ক্রিয়া, আর আমার সাথে আমার দলের যে মিথস্ক্রিয়া। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি রাশিক রহমান, একদম স্পষ্ট। জি। আপনার ক্যামেরাটা ঘুরে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে, একদম ঠিক হ্যাঁ, আছে। একটা ফোন চলে আসছিল, আই এম সরি অ্যাবাউট দ্যাট। আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনীতি তো শুধুমাত্র আপনি একজন রাজনৈতিক নেতা বা কর্মী, আপনার সাথে আপনার সমর্থকদের ইন্টারাকশন, সেটা না। আপনি একজন রাজনৈতিক কর্মী, আপনার সাথে আপনার বড়, আপনার সাথে আপনার মাঝারি, আপনার সাথে আপনার নিচের, আপনার সাথে অনুজ অগ্রজ সকল পর্যায়ের নেতা কর্মীদের একটা ইন্টারাকশনের ব্যাপার থাকে। এবং অর্গানাইজেশন বলতে যেটা বোঝায়, স্ট্রাকচার বলতে যেটা বোঝায়, সেটা সম্পূর্ণভাবে টলমলে হয়ে গিয়েছিল এই ধরনের কিছু সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে। এবং দুঃখ লাগে কোথায় জানেন? যে আমাদের দলে এত বাঘা বাঘা অভিজ্ঞ সব নেতা, যাদের সামনে গিয়ে আপনি কথা বলতে পারবেন না, যারা শুধু একমাত্র বুঝে আর কেউ কিছু বুঝে না, তারা একটা বার এই দলটার যে এভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন, একটা বার তারা কথা বলতে পারলেন না। এই কোনো দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায়। কোনোদিন এটা হয় নাই যে তৃণমূলের নেতাদেরকে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে। আপনি রাজনীতি রাখলেন, রাজনীতি থাকে, আপনি দেওয়ার রাজনীতি যদি প্রাপ্তির রাজনীতি করে ফেলেন জেনে শুনে, তাহলে যা হওয়ার তাই হয়েছে। এখন শিওর আমি আমাদের অর্থনৈতিক খাত যে খুব ভালো চলতেছিল সেটা তো আসলে হ্যাঁ, রাশিক রহমান, বলা অর্থনৈতিক যাবে না। খাতটাতে আমি আরেকটু আসি, কারণ ওটাতে আরেকটু সুনির্দিষ্টভাবে কথা বলতে চাইবো। আমি একটু খুঁজে বের করছিলাম, কারণ আমি ঠিক এই মুহূর্তে বলে দিতে পারছিলাম না যে কারা আসলে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন। আমি 24শে ডিসেম্বর 2022-এর খবর একটা বের করলাম বাংলা ট্রিবিউনে। সেখানে দেখছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফরুল্লাহ, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মোহাম্মদ রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুবুল আলম হানিফ, ডাক্তার দীপুমণি, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর আব্দুস সোবহান গোলাপ। জি,
মানে তাহলে স্পষ্ট যে আপনি মনোনয়ন বোর্ডে যে দুর্নীতির অভিযোগগুলো করছিলেন যারা আসলে ছিলেন, না, আমি আমি সেটি একটু আপনাকে যেটা বলছি, ওই মনোনয়ন বোর্ডে যারা আছেন সকলে তো দুর্নীতি করেননি। না। আচ্ছা। কেউ হয়তো বা করেছেন, অবশ্যই কেউ করেছেন, সবাই করেননি, কিন্তু কেউ বা কয়েকজন মিলে করেছেন। ওকে। এবং যেহেতু এই দাস ভাত সকলের উপর নির্ভর পড়ে যাচ্ছে, সেহেতু তারা যদি এখন কোনো কিছু সংগঠিত করতে চায়, তাদের কথায় দেশে আর কোনো আন্দোলন সংগঠিত হবে না। কিন্তু কেউ বা এক বা দুজন করলে তো না, বাকিদের আপত্তি করবার কথা ছিল, তাই একটু না? আমাকে কথা শেষ করতে, আমাকে একটু কথা শেষ করতে দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আওয়ামী লীগকে সুসংগঠিত হতে হলে, ঐক্যবদ্ধ হতে হলে ওনাকে লাগবে। কিন্তু হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, এর পরে যারা আছেন, যতগুলো নাম আপনি বলছেন, এখানে স্পেসিফিক্যালি কে কত টাকা নিচ্ছেন, কে দুর্নীতি করছেন না করছেন, এটা আমি বলতে পারি না, একটা দায়িত্বজ্ঞানীর কথা বলতে, কিন্তু দুর্নীতি হয়েছে। হুম। এবং সেটা করার জন্য যে এই গবেষণা, যে অ্যানালিসিস প্রয়োজন, সেটা আওয়ামী লীগকে করতে হবে আগামী দিনের জন্য। আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে, পরিশুদ্ধ হতে হলে, হুম। অবশ্যই ওই গবেষণাটা করেই আসতে হবে নিশ্চয়ই, নিশ্চয়ই, একদম যে স্পষ্ট। ওই বোর্ডের রাশেদ রহমান, কারা আপনি কারা। বলছেন শেখ হাসিনার কোনো বিকল্প নাই, তারপরে যাদের নাম বলছি কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন, কিন্তু মানে এই বোর্ডের 100%। সভাপতি যিনি শেখ হাসিনা, তিনি জানবেন না বিষয়টা, এটা কি সম্ভব? না, তিনি জানলেন কি জানলেন না, সেই আলাপটা তো আমি কারো অন্তরে ঢুকে বলতে পারি না। না, না, এটা তো কিন্তু খুব আমি আমার স্বাভাবিক বক্তব্যে ব্যাপার একটা না? কথা বলেছি, যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন, তাদের কাছে আমার প্রশ্ন, আমি কিন্তু আপনি প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রশ্ন করার জন্য, আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নাই। তাদের কাছে আমার প্রশ্ন, যে ওনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছেন যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে? ওনারা তো আপনার টিভিতে আসে কথা বলে, তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে যে ডিড দে সে সামথিং? আপনার এখানে মাটি মানুষের যারা নিজেদেরকে নেতা দাবি করে আসে, তাদেরকে আপনি প্রশ্ন করেন, বললেন আমার কথা বললেন। আমার মতো আরো 100 লাখো হাজারো কর্মী আছে, তাদের এই প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে যত্রতত্র বঙ্গবন্ধু স্বাধীনতার যে মার্কা, নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে গেল, এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো, এবং সেখানে প্রথিতযশা কিছু নেতা, মানে তথাকথিত বাঘা বাঘা নেতা যারা এই দুর্নীতিতে অংশগ্রহণ করলেন, সেই ব্যাপারে তারা কি জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন? কিন্তু যদি করে না থাকেন রাশেদ কেন ভাই, করলেন না? না, যদি করে না থাকেন তাহলে করলেন না কেন? আর যদি কেউ বলে বসে যে হ্যাঁ আমি করেছিলাম, তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি হুম, বলেছিলেন। কিন্তু অবগত করতে হবে কেন? মানে এটি তো মানে নো নো, দ্যাটস শেখ অ্যানাদার হাসিনা, থিং। তিনি তো আর নো 2 দিন ধরে রাজনীতি করেন না। তার নো রাজনীতির নো অভিজ্ঞতা নো যারা এই নো প্যানেলে আছেন শুনেন, তাদের থেকে কমও না। তার দক্ষতা, যোগ্যতাও নিশ্চয়ই কম না। অতএব তাকে কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ থ্যাংক ইউ, আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে? তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায়। থ্যাংক ইউ, আমি তো সেটাই বলছি যে কারো ব্যক্তিগত সক্ষমতার জায়গায় মতামত দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি এখানে কথা বলছি একটা এন্টায়ার সিস্টেম নিয়ে। আমার দলে ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, উপজেলা কমিটি আছে, জেলা কমিটি আছে, সেন্ট্রাল কমিটি আছে, হ্যাঁ, প্রেসিডিয়াম আছে, সবকিছু মিলিয়েই তো একটা সিস্টেম। আপনি যে প্রশ্ন করতেছেন, এই প্রশ্ন অনেকে করে, কিন্তু আমাকে তো একটা ক্লাস নির্ভর দলের মাঝে থেকে তার রেজিমেন্টেশন মেনটেন করে আমার প্রশ্নগুলো করতে হবে। এবং সেই জায়গায় আপনি যদি আরো স্পেসিফিক হতে চান, সেই সহযোগিতাটা আপনাকে আমাদেরকে করতে হবে। সো আমি কিন্তু আপনাকে যথেষ্ট অ্যামুনিশন আই হ্যাভ গিভেন ইউ হুম। টু গো অ্যারাউন্ড এন্ড আস্ক। আপনার বা আমার, আমি আজ পর্যন্ত 2000-এর উপর টকশো করছি, বিলিভ মি, আমি আজ পর্যন্ত আপনাদেরকে কোনোদিন কোনো ইউনিয়ন পর্যায়ে কোনো ত্যাগী নেতাকে নিয়ে টকশো করতে দেখি নাই। গণতন্ত্র বাঁচাবেন কোথা থেকে, উদ্ধার করবেন কোথেকে? যেই লোকগুলোকে ছাড়া গণতন্ত্র হয় না, তাদেরকে কোনোদিন ইউ ডোন্ট কল দেম, বিকজ দে ডোন্ট লুক গুড এনাফ। তাদেরকে দেখতে অত পরিমার্জিত মনে হয় না, অত ভদ্রলোক মনে হয় না, এই জন্য তাদেরকে ডাকা হয় না, এটা বাস্তবতা। তারা হয়তো সরাসরি একদম এখন এখন স্টেশনে এসে আমি, কথা বলেন না, কিন্তু শুনেন, একদম না কিন্তু না, আমাদের রিপোর্টাররা না, কিন্তু তাদের সাথে একদমই কথা বলেন। একদমই আনা হয় না, বিলিভ মি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। হ্যাঁ, আমিও আমি দায়িত্ব নিয়েই বলছি যে আমরা যখন না, টেলিভিশনে আমি আমি ছিলাম আমি বা দায়িত্ব ওই নিয়ে কথাটা কাজটায় বলছি কেন? বসেছি, তখন আমাদের রিপোর্টাররা যেত, শুনেন, তাদের সাথে কথা বলতেন। আমি আপনাকে একটা মজার কথা বলি, আজকে একটু মন খুলে কথা বলি। বলেন। 71 চ্যানেলে আমাকে স্থানীয় সরকারের উপরে কথা বলার জন্য নিয়ে যাওয়া হতো, ঠিক আছে?
তো সাথে আবার একজন মুরব্বী মানুষ, তিনি সুধীজনদের একজন, উনি স্থানীয় সরকার করে কথাবার্তা বলেন, ভালোই বলেন, অনেক সময় যুক্তিসঙ্গত কথা বলেন, জ্ঞানী মানুষ। তোফায়েল সাহেব, আপনি তো চেনেন, হ্যাঁ। তো আমি অনুষ্ঠানের মাঝখানে সঞ্চালককে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আমি স্থানীয় সরকারের কি, আর তোফায়েল সাহেব জীবনে কয়দিন স্থানীয় সরকারে কাটাইছেন, আপনি যে এই 45 মিনিট বা 50 মিনিট ব্যাপী টকশোটা আয়োজন করলেন, এখানে একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বা বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান অথবা উপজেলার চেয়ারম্যান কাউকে ডেকেছেন যে আপনি স্থানীয় সরকার নিয়ে সমাধান করতে চান? আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আমি আপনাকে ফোরাম গুলো দেখিয়ে দিচ্ছি, আমাকে একা দিয়ে তো আপনি সব সমস্যার সমাধান করবেন না। বাট হোয়াট আই এম টেলিং ইউ, ইট ইজ রেভলিউশনারি। আমার মতো কেউ বলে না, আপনি ওটাকে কাজে লাগান। ইনস্টেড অফ আমাকে রিফিউট না করে হোয়াট আই এম গিভিং ইউ সেটা আপনি কাজে লাগানোর চেষ্টা করেন। আই ভলেন্টিয়ার, আমি আপনাকে বলেছি যে আমাদের হারানোর কিছু নাই। বাংলাদেশের জন্য সত্য 1971, বাংলাদেশের জন্য বাস্তবতা বঙ্গবন্ধু, বাংলাদেশের জন্য সত্য আওয়ামী লীগ, বাংলাদেশের জন্য সত্য স্বাধীনতার হাজার বছরের সংগ্রাম এই এবং স্বাধীনতা যুদ্ধ। সুতরাং একে কম্প্রোমাইজ হওয়ার ক্ষেত্রে যেসব জিনিস কোনো কন্ট্রিবিউট করেছে সেটা নিয়ে আমার কথা বলতে কোনোই লজ্জা বা কোনো সংকোচ নাই। জি, আত্মসংকোচ করে লাভ নাই। মানে এই অ্যাপ্রোচটা নিশ্চয়ই যদি কাজে লাগানো যায় নিশ্চয়ই ভালো কিছু হবে। রাশেক রহমান, আপনি বলছিলেন, আমরা ছিলাম, হ্যাঁ আপনি বলছিলেন, আমি একটু একটা প্রশ্ন করি, আপনি নিশ্চয়ই আপনার এই অংশটুকু শেষ করবেন এবং আমার প্রশ্নটুকু সাথে বলবেন যে আপনি বলছিলেন যে এই সময় মিডিয়াও বলতে পারে নাই বা জিজ্ঞাসা করে নাই, আপনারাও বলেন নাই, এখন আপনি অনেক কিছুই বলছেন, কিন্তু হারানোর এখন আর কিছু ভয় নাই। তখন কি হারানোর ভয় ছিল বলেও একটা রাগ ঢাক ছিল, মানে সবারই, যদি বলেন মিডিয়ারও, আপনাদেরও, আপনার নিজের? না, আমার আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি তো খুব ভোকাল একজন মানুষ ছিলাম আমার দলের পক্ষে, এবং আওয়ামী লীগের একটা অন্যতম এজেন্ডাই ছিল আপনার বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে মুক্ত করা। এবং আমি এই কাজটাকে খুবই গুরুত্বের সহকারে নিয়েছিলাম, যার দরুন যেই জায়গায় হয়তোবা আমার বক্তব্য আরো বেশি আমি বলতে পারতাম সেটা আমি বলি না, এটা আমার ব্যর্থতা। আই ওয়াজ মোর ফোকাসড অন এ ডিফারেন্ট লেভেল। কিন্তু আমি দেখলাম যে আসলে এটা কি হচ্ছে, মানে আমার দল যদি ঠিক না থাকে, দলের সাংগঠনিক যে কাঠামো সেটাই যদি দুর্বল হয়ে যায়, তাহলে তো আপনি 1971 সালে যারা শত্রু তাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে পারবেন না। যাদেরকে দিয়ে সাংস্কৃতিক বিপ্লব জোরালো করে বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রমুখী রাখবেন, তাদের জন্য কাজ করতে পারবেন না। এবং যেটাকে আমরা বলি গুড গভর্নেন্স, সুশাসন, দুর্নীতিমুক্ত একটা আবহ, সেটাও আপনি তৈরি করতে পারবেন না। এখন আমার একার ভুল তো একা না, বহু লোকের ভুলের সমষ্টিক জায়গায় দাঁড়িয়ে তো আজকে আমরা এই জায়গায়। এই জন্য তো বললাম আমরা ছিলাম, আমরা নাই। কিন্তু আমাদেরকে যদি ফিরে আসতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক ন্যারেটিভটা দ্বারা করাতে হবে। এবং বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকে কথা একটা তো আসার দরকার, হয়তোবা এটা আমি বয়সে তোমার সন্তান তুল্য, এই দেশের আমি একজন নাগরিক, সেই জায়গা থেকে বলতে চাই যে দেখেন, আপনি প্রধানমন্ত্রী থাকবেন, মধ্যমন্ত্রী থাকবেন না, আপনি বিরোধী নেত্রী থাকবেন, বিরোধী নেত্রী থাকবেন না, আপনি কোন দলের সভাপতি থাকবেন, থাকবেন না, আপনি জীবিত থাকবেন, জীবিত থাকবেন না, কুল্লু নাফসিন যায়কুতুল মউত, সবই তো বাস্তব সত্য। কিন্তু আপনি বঙ্গবন্ধুর কন্যা, এটা কিন্তু কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। আপনি জাতির জনকের কন্যা, দিস cannot be changed. If that is the fact, তাহলে একটা ন্যারেটিভ আসা দরকার যে আমার জন্য ক্ষমতা সবকিছু নয়, আমি বাংলার মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। এবং ইয়েস, আওয়ামী লীগ বাংলার মানুষের, আমিও বাংলার মানুষের, সেখানে ভুল বোঝাবুঝি হতে পারে, কেউ অভিমান করতে পারে, কেউ রাগ করতে পারে, কেউ আমাকে শাসন করতে পারে, কেউ আমাকে প্রত্যাখ্যানও করতে পারে, কিন্তু আমি তো তোমাকে ছাড়া নই, কারণ আমি তোমার জন্যে। আমি ভুল করে থাকি, আমার তুমি পরিত্যাগ করো না, আমি তোমার পাশে থাকতে চাই, আমি নিজেকে ইমপ্রুভ করতে চাই। আমি যদি সঠিক করে থাকি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি সঠিকটা বোঝাতে চাই। দায়টা স্বীকার করতে হবে, বা ভুল বা দোষ সেটা স্বীকার করতে হবে। আমি আসছি, ইয়েস আমি আসছি। সুতরাং আমার কথার জায়গাটা হচ্ছে যে বাংলার মানুষের ফল ব্যাক করার যে জায়গাটা, অর্থাৎ আপনি বিপদগ্রস্ত হলে, আপনি সংক্ষুব্ধ হলে, আপনি অসহায় বোধ করলে, আপনি যে কারো উপরে নির্ভর করবেন, সেই জায়গাটাকে নতুন করে তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে এসে আমাদের দায়ের জায়গাগুলো প্রকাশ করতে হবে, বলতে হবে।
এবং যেগুলো আমাদের দায়ের জায়গা না সেগুলোর থেকে আমাদেরকে আলাদা করতে হবে। অর্থাৎ আপনি শারমিন 10 ব্যাংকের মালিক হয়েছেন, সেটার দায় ভাই তো আওয়ামী লীগ নেবে না। আওয়ামী লীগ তো ওই ব্যাংকের মালিক হয় নাই। আওয়ামী লীগকে আলাদা হতে হবে। আওয়ামী লীগকে বলতে হবে যে উই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস, ওকে আসলে এটা বিচার করি, এটা তদন্ত করি, এটা বলতে পারতে হবে। তো অসুবিধা কোথায়? হ্যাঁ, এখানে একটু প্রশ্ন করি রাশেক রহমান, আমার আসলে মানে প্রশ্ন জমে যাচ্ছে অনেক, কথার সূত্রে অনেকগুলো প্রশ্ন, যেহেতু এখানে হ্যাঁ হ্যাঁ, থামলাম, এখানেই জিজ্ঞাসা করি যে মানে আওয়ামী লীগের কোনো দোষ নাই, তাদেরকে ডিফেন্ড করার কিছু নেই, তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। কিন্তু আমি গত অনুষ্ঠানে, আমার একটি অনুষ্ঠানেই ছিলেন মোহাম্মদ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তিনি বলছিলেন, এই পাচার নিয়ে তার সাথে অনেক কথা হচ্ছিল, তিনি বলছিলেন, আমি এসালম প্রসঙ্গেও জিজ্ঞাসা করছিলাম, বলছিলেন ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এই বিষয়গুলোকে বলা হয়, এবং আমরা সবাই টাকা পাচার করেছি, যারা আমরা দেশের বাইরে এসেছি, 2 টাকা 5 হ্যাঁ টাকা করে পাচার করে করে একটা অনেক বড় অঙ্কের, সেভাবেই 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা, মানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। মানে আপনি যেটা বলছিলেন যে তাদেরকে আলাদা করতে হবে, প্রশ্রয় না পেলে, সরকারে আছেন আপনারা, প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয়? নাকি আপনারা এটা মানতেই রাজি না যে পাচার হয়েছে এত টাকা, যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন? আচ্ছা, আপনি আপনি কি বললেন যে বিদেশে যারা অভিবাসন করেছে তারা টাকা পাচার করেছে, এরকম কোনো কথা বলেছেন? হ্যাঁ, 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 কথাটা কি আমরা বললেন? 2 4 5 টাকা করে পাচার করতে করতে, মানে বলছিলেন, উনি বলছেন আমি নিজেও পাচার করেছি, যেহেতু আমি বিদেশে থাকি, হয়তো 2 টাকা পাচার হলেও করেছি, সেরকম উনি অভিযোগ দিচ্ছিলেন, 2 4 5 টাকা করে পাচার করতে করতে এরকম অনেক টাকা পাচার হয়েছে। আহ, আচ্ছা শুনেন, আপনি আমার কথাগুলো একটু শুনেন, আপনি আশা করি ইন্টারাপ্ট করবেন না। এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, তো আমি একটু আমার মতো করে বলি। হ্যাঁ, আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন দক্ষ মানুষ, আপনার জীবনে অনেক অ্যাকমপ্লিশমেন্ট আছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আই এম ইউর ফ্যান, এবং হাজারো মানুষ আপনার ফ্যান আছে। ইউ ডু এ ওয়ান্ডারফুল জব। এবং এই যে আপনি আমাকে প্রশ্ন করতে, আমি কিন্তু, আপনি আমাকে ঘামিয়ে দিচ্ছেন, দিস ইজ এ গ্রেট স্কিল। বহু লোক আমার সাথে কথা বলে আমাকে ইয়ে করতে পারে না, সেই জায়গা থেকে বলতেছি, আপনার জার্নালিস্টিক স্কিল ব্যবহার করে যদি এখন ধরেন আপনি কানাডায় একটা ইমিগ্রেশন করার সুযোগ পান, অভিবাসনের সুযোগ পান, বা মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি সুযোগ পান, আমি বলছি কথা কথা, এবং আপনি চলে গেলেন, তাই না? এটা তো আর পাপ না, আপনি আমেরিকা চলে গেলেন। আচ্ছা, তো এখন বছরে আমার বাংলাদেশ ব্যাংকের নীতি হচ্ছে $12,000 বেশি আপনি নিতে পারবেন না। এটা নীতি, নিয়ম। অবশ্যই $12,001 নিলেও কিন্তু আপনি আইনের চোখে কাগজে কলমে দোষী হয়ে গেলেন। সেই জায়গায় তো আরাফাত সাহেব নিশ্চয়ই হয়তোবা সঠিক। কিন্তু ভাই, আপনার বাবা মা আপনাকে সম্পদ দিয়ে গেছেন, আপনি তো আর বাংলাদেশে থাকবেন না, ইউ হ্যাভ অলরেডি লেফট বাংলাদেশ। এটা খুবই প্রাকৃতিক এবং খুব স্বাভাবিক যে আপনি আপনার সহায় সম্পদ বিক্রি করে এই অর্থ বাইরে নিয়ে যাবেন। এটা তত্ত্বগত ভাবে অপরাধ হলেও পলিটিক্যালি কি আমি আপনাকে মানি লন্ডারের বলতে পারি? আমি কি আপনাকে অর্থ পাচারকারী বলতে পারি? অনেকের ভাই বোন আছে 40 বছর ধরে আমেরিকায় থাকে, ওখানে প্রকৌশল হিসেবে চাকরি বাকরি করছে, সে হয়তো দেশে আর ফিরবেই না। তো তাইলে তার বাবা মা তাকে যে সম্পদ দিয়ে গেল, এগুলো উদাহরণ দিচ্ছি, সেই সম্পদের উপরে তো ওই ভাই বা বোনের যে অন্য সন্তানরা আসছে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের অধিকার আছে। সুতরাং এটা লিকুইডেট হবে, এখান থেকে অর্থ ওখানে চলে যাবে, এটা স্বাভাবিক। কাগজে আপনি তারা সাজা দিতে পারেন, তর্ক বিতর্ক করার জন্য তাকেও আপনি অন্যতম একজন অর্থ পাচারকারী বলতে পারেন। কিন্তু পলিটিক্যালি এবং নৈতিকভাবে কি সে আসলে পাচারকারী? একদমই না। তাইলে আমার জায়গাটা তো সহজ। আপনি এস আলম, ডি আলম, জেড আলম, এন আলম কত টাকা পাচার করছে, আমি তো অ্যাকাউন্টেন্ট না, সেটা আমি হিসাব করতে যাব না। কিন্তু আমি আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে বলবো, উনি অর্থ পাচারকারী হলেন, বিচার করতে হবে। এই জায়গাটা কেন বলতে পারবো না? এটা কেন বলতে পারবো না? ফুলিয়ে ফাঁপিয়ে না শুকিয়ে আমি কি এস আলম, এন আলম, ডি আলম, জি আলমের কি আমি উকিল? এটা ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ? ইফ সামবডি ইজ এ পারপিট্রেটর, তার বিচার হবে, তার সাজা হবে, এটা বলতে পারেই তো একজন রাজনৈতিক কর্মী বা নেতার সত্যিকার শক্তি। হুম, কিন্তু সেই বিচার আর হবে, সাজা হবে জায়গায় আমরা দেখেছি না, তদন্ত আমি থামিয়ে কি দেওয়া হয়েছে, আমি অনুসন্ধান। কি আওয়ামী লীগ হওয়ার, না আচ্ছা ওটা যাচ্ছি, আপনি সব পাবেন ভাই, আপনি একটু ধৈর্য ধরতে হবে। ধরছি। আমি আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করার শপথ নিয়েছি, আমি তো এস আলমের ইয়ে হওয়ার শপথ নেই। আর এস আলম বা ডি আলম বা এন আলম বা আমি এগুলো অনেকগুলো বলছি, কেন অনেকে আছে, একান্ন তো অনেকে আছে, আমি তো সবার নাম জানি না, আমি বুঝতেও নাই। তারাও কি আওয়ামী লীগ হওয়ার শপথ নিয়েছে যে আমি
এই দায় আমার ঘাড়ে নিতে যাব? আপনি কি মনে করেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা জবাই হয়েছে, হত্যার শিকার হয়েছে, আহ, অবর্ণনীয় নৃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে কোনো আলম, কোন সাহেব, কোন চৌধুরী, কোন রহমান 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াদ করতে নামবো, তার জন্য ওকালতি করতে নামবো? এমনকি যেই শত শত উল্লেখযোগ্য নেতারা আজকে বিপদগ্রস্ত অবস্থায় আছেন বাংলাদেশের বাইরে, বাংলাদেশের ভিতরে, বিভিন্ন জায়গায়, তাদেরকেও সহযোগিতা করার জন্য তাদেরকে কোনো কি আছে আমি তার ওকালতি নিচ্ছি? দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এটা হতে পারে না। আওয়ামী লীগ একটি স্বতন্ত্র ধারা, একটি অদমনীয় ধারা। আওয়ামী লীগ 70 বছরের উপর সময় ধরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছে সংগ্রামে, আন্দোলনে, প্রত্যেকটা মুহূর্তে। আমি কোন শিল্প গোষ্ঠীর দ্বারা এতই মোহিত হয়ে যাব যে আমি নিজেকে আলাদা করতে পারবো না। নো, টাইম ইনমেমোরিয়াল উই স্ট্যান্ড টল। এই এই We are ওকালতি the বা এই party of মোহিত the হয়ে independence যাওয়া, of this আপনার country. আপনার কথাগুলো We একটু are ধার the করি। party of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জি, রাশেক রহমান, আপনার কথাগুলো একটু ধার করি। ওকালতি বা এই মোহিত হয়ে যাওয়া, এগুলোর কি কারণ থাকতে পারে? সেখানেও কি কোনো ভাগাভাগি? ভাই, এমনিতে তো আমাকে আমি তো কারো কিছু কথা দেয় মোহিত নাই, হব আমি না, তো জানি না নিশ্চয়ই। কেন ওকালতি করতে হবে। I cannot answer this question. হুম। All I can do is I can protest. আপনি আমাকে বললেন, আমি শুনে বললাম যেটা কেমন কথা, আমি হ্যাঁ, কেন কিন্তু তার দায় নিশ্চয়ই মানব? আপনি এটা বলতে পারেন যে মানে এরকম বিশাল অঙ্কের টাকা, 2 টাকা 5 টাকা না হয় চলে গেল, সেটা আপনারা দেখতে পেলেন না। বিশাল অঙ্কের টাকা যখন বেরিয়ে যাচ্ছে, সেটি আসলে সরকারের চোখের শোনেন, আড়ালে চলে যাচ্ছে, কেউ জানছে না, এমনটি তো নিশ্চয়ই না। শোনেন, শোনেন, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। বলেন বলেন। আপনি যখন বিদেশে অবস্থান করেন, আপনি তো আপনার অধিকারের সম্পদকে বিক্রি করে টাকা বাইরে নিয়ে যাচ্ছেন। যিনি আপনার অনাত্মীয় অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, তিনি আপনার উপর একটা আইন দিয়েছেন যে এত বেশি নিলে এটা অর্থ পাচার হয়। এই তো আইনে আপনি দোষী, কিন্তু অধিকারে তো দোষী নয়। ওটা তো আপনার সম্পদ, আপনার বাবা মার সম্পদ, আপনার সম্পদ, রাইট? তো যারা নিজেরও সম্পদ না, অন্য মানুষের সম্পদকে নিজে মনে করে বাইরে নিয়ে যাচ্ছে, তার সাথে কি আপনার আর তার তুলনা হয়? কোনোভাবেই না। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। এবং তার থেকে বড় কথা কি, আমি আপনাকে ছোট একটা সিচুয়েশন ডিসক্রাইব করি। 1990-এর দশকে যখন মাইক্রোসফট বিল গেটস এর নেতৃত্বে, তিনি তখন সিইও, যখন একটা একটা করে ছোট ছোট সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিকে কিনে ফেলতেছেন, অর্থাৎ যেই কিছু ডেভেলপ করে তারই তিনি কিনে ফেলে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্রাস্ট মার্জার ল নামে একটা আইনের অধীনে সুপ্রিম কোর্ট থেকে বিল গেটসকে এবং মাইক্রোসফটকে কোর্টে সমন করা হয়েছে। সমন করে মাইক্রোসফটকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং বিল গেটসকে সিইওর পদ ছেড়ে দিয়ে মাইক্রোসফটের চিফ আর্কিটেক্ট হতে হয়েছিল। তার মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তির কাছে এত বেশি সম্পদ থাকতে পারে না যেটা দিয়ে মনোপলি তৈরি হবে। আমেরিকার মতো ফ্রি মার্কেট ইকোনমিতে যদি মাইক্রোসফটের মতো কোম্পানিকে 2 ভাগে ভাগ করা হয়, তাহলে আমার কাছে বোধগম্য হয় না যে একটা পরিবার কিভাবে 7 ব্যাংকের মালিক হয়। আমার কাছে বোধগম্য হয় না কিভাবে একটা ব্যাংক, একটা ব্যক্তি 7 ব্যাংকের মালিক হয়, 4 ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মালিক হয়। এটি কি বোধগম্য হয় আপনার কাছে? কার বা কাদের সহায়তায় তিনি এটি আসলে এটি করে ফেলতে পারেন এবং ফেলে এটার না, এটা এটা শুনেন, এটা এটা কার না, এটা কাদের। শব্দটা কার না, কারণ এত বড় কর্মযোগ্য একজনকে দিয়ে হাসিল করা সম্ভব নয়। ইটস এ সিন্ডিকেট। কাদের? সো আমি আপনাকে এই কথাগুলো বলছি এই কারণে যে আপনি যখন ভবিষ্যতে আরো অনেককেই ডাকবেন, অনেক কথাই বলবেন, আমাদের এই জায়গা থেকে জিজ্ঞেস করেন না তাদেরকে প্রশ্নগুলোকে, ফোকাস করে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না দেখেন। আমি কত টাকা পাচার হইলো এটা হিসাব করার জন্য আমি মোমবাতি জ্বালা হিসাব করতে বসছি? আমি যে রাজনৈতিক কর্মী, আমি মানুষের মনের কথা বুঝবো। আমার এলাকার মানুষ যদি মনে করে যে হ্যাঁ সত্যি টাকা পাচার হচ্ছে, সেটার পাশে আমাকে দাঁড়াতে হবে, এটাই বাস্তবতা। আমি কি প্রতিনিয়ত আমার দেশের জনগণের সাথে ঝগড়া করবো নাকি? আমি আপনাকে কি বললাম যে আজকে আজকে যদি আমরা বলি যে আমাদের ক্ষমতা মূল বিষয় নয়, আমরা বাংলার মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো, আপনি যতই মারেন যতই কাটেন আমি আপনার। আমি বললাম কালকে থেকে বাতাস চেঞ্জ হওয়া শুরু করবে। আমি আপনাকে আজকে সকালবেলা ইসমাইল সাহেব যে এটিএনএ করতেন, আপনাকে আজকে বলি, এটা হবে, হিন্দু মহিলারা মাথায় সিঁদুর দেয় না?
সিঁদুরের কম্পোজিশন হচ্ছে ট্রাই অক্সিপ্লাম, অর্থাৎ 3টা অক্সিজেন, একটা লেড, একটা সীসা মিলে সিঁদুরটা তৈরি হয়। কিন্তু এই যে লাল সিঁদুর দেওয়ার মানে কি? এটার মানে হচ্ছে যে আমার মস্তক ফেটে রক্তক্ষরণে আমি যদি মৃত্যুবরণ করি, তারপরও আমি আপনার। অর্থাৎ একজন স্ত্রী তার স্বামীর কাছে তার এটা প্লেজ। এটা হচ্ছে সিঁদুরের মানে। আপনি জানতেন কি জিনিসটা? না। সিঁদুরের সিম্বলিক মানে হচ্ছে মস্তক ফাটিয়া রক্তক্ষরণে আমি মৃত্যুবরণ করলো, আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার। দ্যাট ইজ দ্য কমিটমেন্ট অফ এ ওয়াইফ টু এ হাজব্যান্ড। আওয়ামী লীগ রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করলেও সে বাংলাদেশের মানুষের, দ্যাট ইজ দ্য কমিটমেন্ট। আপনি কালকে এই কমিটমেন্টের কথা বলেন, ফ্রম ডে আফটার টুমরো সিচুয়েশন উইল বি ডিফারেন্ট। রাশেক রহমান, এরকম অনেক কমিটমেন্টের কথা আমরা শুনেছি, কিন্তু সমস্যাটা হয় কমিটমেন্ট ভেঙে যায়, এবং সেটা আপনারা বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বীকারও করেন না। এখন আপনি অনেকটাই যদিও বলছেন যে সেই বিষয়টা হচ্ছে ছিলাম আছি থাকবো, ছিলেন তো, থাকার ফলেই তো এই সমস্যাটা হয়েছে, না, তাই না? আমার কাছে আপনারা থাকতে থাকতেই তো এত টাকা পাচার হয়েছে, না, আপনারা না, না, নির্বাচন আমার ব্যবস্থার এই কাছে হাল হয়েছে। আমার কাছে মনে হচ্ছে একটু আপনি বোধহয় ভুল করলেন বা অন্যায় করলেন। কারণ আমার মনে আছে ডিবিসিতে আপনি আমাকে স্থানীয় সরকার নির্বাচনের উপর ডেকেছেন, প্রোগ্রামগুলো আছে, শুনে দেখবেন। তখন আমি একদম এই একই কথাগুলো বলেছি। হুম। কিন্তু তখন আমার এই কথাগুলো অনেক কথার পর ছাপিয়ে গিয়েছে। আপনি টাকা পাচারের কথা বলছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যখন বললেন যে এই দেশে 10,000 টাকা ঋণ নিয়ে একজন কৃষক জেলে যায়, হুম। আর 10,000 কোটি টাকা পাচার করে সে কোনো খুবই ক্ষমতাধর ব্যক্তি বা ক্ষমতাধর ব্যক্তির বাসায় যাওয়া আসা করে, আমি নিজে হয় ডিবিসি বা সময়, আমার মনে আছে পরিষ্কার ভাবে, তিনি আমার শিক্ষক, আমি তাকে সম্পূর্ণভাবে সমর্থন দিয়েছি। প্লিজ ডোন্ট কম্পেয়ার মি উইথ আদার্স, আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমি গতকালকে সাদা, আজকে লাল, আপনাকে নিশ্চয়ই কালকে কম্পেয়ার হলুদ করছি না, কিন্তু সবুজ না। আপনারা যখন একটা দলের তো সদস্য, একটা দলকে so, রিপ্রেজেন্ট না, আপনারা করেন, না, আমি দলের একজন বা কর্মী, সরকারের, আমি আমি দলের একজন কর্মী। নিশ্চয়ই। হ্যাঁ, আমি দলের একজন কর্মী, আমার দায়িত্ব আমার দ্বারা কোনো মানুষের অনিষ্ট না হওয়া, সেটা আমি করার সর্বাত্মক চেষ্টা করেছি। কোন লোক যদি আপনার অনুষ্ঠানে এসে বলতে পারে যে রাশেক রহমান রাজনৈতিক ক্ষমতা নিয়ে আমাদের উপরে এই অন্যায় করেছে, আমি সেই দায়ভার মেনে নিব। সেটা পারবে না, আমি জানি, আমার বিবেকের জায়গায় একদম পরিষ্কার। অবশ্য টুকটাক কিছু তো অভিযোগ সো আপনার বিরুদ্ধেও দেখেছি রাশেক রহমান। সো 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 আমার কথা হচ্ছে যে আমি তো সামষ্টিক দায়টা না নিয়ে হুম। আমার ব্যক্তি জায়গা থেকে যে জায়গাগুলো মনে হয়েছে ক্ষতি হয়েছে সেটা আমি বলছি আপনাকে, যেটা অনেকে বলেননি। এই যেমন ধরেন স্থানীয় সরকার পর্যায়ে নমিনেশন দেওয়া, নমিনেশনের নিয়ে দুর্নীতি, অনিয়ম, বাণিজ্যের কথাটা আপনাকে আমি বললাম, রাইট? এই যে ধরেন ব্যাংকের এসালামের কথাটা বললাম। হ্যাঁ, আমি জিনিসগুলোকে একটা পার্সপেক্টিভে ফেলার চেষ্টা করছি। এখন এইটার আরো বড় অ্যানালিসিস, আরো বড় সম্প্রসারণ, শিওর এটা আরো সময় লাগবে। এবং আমি একা বলে গেলাম, আমার বিপক্ষে বলার কেউ নাই এই বিষয়ে, সেটাও তো ফেয়ার হয় না। বরঞ্চ বরঞ্চ আমি তো মনে করি যে আপনি যখন ওই শ্বেতপত্রের সূত্র ধরে এস আলম, ডি আলম, এন আলম, পি আলমের যখন অর্থ পাচারের কথা বলেন, আই রাদার ফিল যে যারা এটাকে ডিফেন্ড করবেন, যারা এটার পক্ষে কথা বলবেন, তারা যেমন থাকবেন, যারা এই শ্বেতপত্র দিচ্ছেন তাদের ওখানে থাকার দরকার ছিল। এখন আমি একা তো দুই পক্ষের কথা বলতে পারবো না, না না না, দুই পক্ষের কথা আমি বলতে হবে একা না। অন্যের কথা আমি বলতে শুধুমাত্র পারবো না। আপনাদের জানার বাস্তবতা, আপনারা কতটুকু জানেন, কতটুকু দেখেছেন, সেই বাস্তবতাটা যদি জানতে পারি। আপনি তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু জানি, হ্যাঁ হ্যাঁ, সেই বলছি বাস্তবতার খুব কথাই, বেশি জানি তা সেই না। বাস্তবতার কথাই জানতে চাই। এবং আপনি যেটি বলছেন যে অ্যানালাইসিসটা হওয়া দরকার, আপনি কি বোধ করেন যে আপনার দলে এই মানে এই ভুল, এই ব্যর্থতা, আরে এই ভাই, অন্যায়গুলো আমার নিয়ে আলোচনা দলে হচ্ছে? আপনি কি বলতেছেন ভাই? আপনি কি এগুলো কিছু দেখেন নাই? আমার দলে সম্মেলন হইতো, দলের সম্মেলন হইতো পুলিশ দ্বারা করে। হুম। আমার দলের বর্ধিত সভা হয়তো পুলিশ দ্বারা করে। কিছু জানেন না? হুম। কিছুই কি আপনার সাংবাদিকরা আপনাকে বলে নাই? হুম। হুম। এটা তো হয়েছে, এটা তো হয়ে এসেছে। তাহলে এটা যদি হয়েছে, তা আপনি ওই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন না কেন? আমি তো আর দলের কোনো এক্সিকিউটিভ কোনো পদ ধারণ করি না, আমি একটা সদস্য। শিওর, আমি নৌকা মার্কা পাইছি, আমি নিজেকে গর্বিত বোধ করি, সৌভাগ্যবান বোধ করি। জননেত্রী শেখ হাসিনা আমাকে ওনার নমিনেশন বোর্ড নিয়ে নৌকা দিচ্ছেন, ভেরি গুড। 4 আগস্ট আমার দুটো বাড়ি আগুন ধরিয়ে দিয়েছে জামাত শিবির এবং আমার বিরোধী যারা তারা। কিন্তু
7ই জানুয়ারি নির্বাচনে যাকে বিভিন্ন কলা কৌশল করে পিছন থেকে বাতাস দিয়ে জিতানো হইল, আওয়ামী লীগের ভিতর থেকে প্রতিষ্ঠা কিছু নেতারা যাকে জিতালেন, তার বাড়িতে কিন্তু একটা ইটের পড়ে নেই, আগুন ধরায় নেই। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যখন নিজেরা নিজেরা খেলতেছেন, জামাতের খুবই যা দেখলাম যে খুব কৌশলী একটা দল। আওয়ামী লীগের ভিতরে যখন কোনো সংঘাত তৈরি হচ্ছে, তারা একটা অংশকে বেছে নিচ্ছে, এবং এটা এখন জামাতি অংশ হয়ে গেছে। তা আপনি এগুলো ঠিক না করে কিভাবে সামনে আগাবেন, এটাও তো কোনোদিন আপনার এখানে এসে কেউ বলে নাই। তার মানে কি রাশিক রহমান, আপনি যা আপনি বললেন, আমি যদি আরেকটু স্পষ্ট হয়ে আরেকবার বলি, দেখেন আমি মানে বুঝলাম কিনা যে মানে এই আন্দোলনে যারা আন্দোলনের মধ্যে ছিল তারা আওয়ামী লীগেরও একটা অংশ এর মধ্যে ছিল। আমি সেটা বলিনি, আমি বলেছি যে আমরা নিজেরা নিজেরা যুদ্ধ করার যে খেলা খেলেছি, সেই খেলায় জামাত এবং বিএনপি খুব বুদ্ধিমানের কিছু কাজ করেছে। তারা একেবারেই প্রত্যেকটা এলাকায় একটা করে পক্ষকে সমর্থন দিয়েছে নিজেরা বেঁচে থাকার জন্য, এবং সেই পক্ষকে দিয়ে আরেক পক্ষের সাথে যুদ্ধে বা সংঘাতে লিপ্ত করে রেখেছে, যেখানে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে এবং আমরা কোনো ব্যবস্থা নেই নেই, আমরা কারোর সাথে কোনো সংগতি করাই নেই, মিল মহব্বত ইচ্ছা করে আমরা বাতাস দিচ্ছি আমাদের নিজেদের অর্থনৈতিক কারণে, টাকা পয়সা আয় ইনকামের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য, এবং সেটার ফলাফল হচ্ছে আজকে। এটাই বাস্তবতা। এবং আপনি মনে রাখবেন যে 7ই জানুয়ারির নির্বাচনের আগে ডিসি অফিসে গিয়ে আমি পরিষ্কার ভাবে সময় টিভি সহ, 71 টিভি সহ, আপনার টিভি চ্যানেলও ছিল, প্রত্যেক জায়গায় একেবারে লাইভে বলেছি যে আমরা জামাত বিএনপির ফাঁদে পা দিলাম এবং এর ফলাফল খুবই খারাপ হবে। কারণ আপনি বাঙালির যে কোনো উপন্যাস, মানে পরিবার নির্ভর উপন্যাস, সমাজ নির্ভর যে কোনো উপন্যাস যদি পড়েন, আপনি দেখবেন যে সেখানে একে অপরের পিছনে অদৃশ্য জায়গা থেকে কিছু লোকে আহ সংঘাতকে আরো ত্বরান্বিত করার যে জায়গাটা, এটা বিদ্যমান, এটা বাস্তব, এবং এটা এটা আমাদের একটা অন্তর্গত অভ্যাস। সেই জায়গা থেকে আমরা যখন নিজেরা নিজেরা বিভক্ত হলাম, সেখানে এর কোনো ব্যত্যয় ঘটে না, একই জিনিস হয়েছে। এবং আওয়ামী লীগের, তথাকথিত আওয়ামী লীগের নাম করে অনেক লোকই জামাত বিএনপির পারপাস সার্ভ করছে এবং এখনো করছে। আমি আপনাকে আমার এলাকার উদাহরণ দিলাম। যারা সত্যিকার আওয়ামী লীগ তারা তো আক্রান্ত, তারা নির্যাতিত। যারা না, তারা বহাল তবিতে ভালোই আছে। কিন্তু তার জন্য আমার কোনো চিন্তা, ক্ষোভ এসব নাই। আমি শুধু আশা করি যে আমরা যে নিজেদেরকে নিজেরা দুর্বল করেছি, এই জায়গাটা আমরা বুঝবো, এবং দেশ ও জাতি মানুষের জন্যই আমরা সংশোধিত হয়ে নতুন ভাবে আবির্ভূত হব। জি, ঠিক এইখানেই আমি আসলে প্রশ্নটা করছিলাম যে এই আলোচনাটা আপনি কি জানেন যে আপনার দলের মধ্যে এখন এই সময় 5ই আগস্টের পরে এই আলোচনাটা হচ্ছে যে আমরা আসলে সংশোধিত হব, আমাদের দায়গুলো স্বীকার করব, ভুলগুলো স্বীকার করব, এই আলোচনাটা কি হচ্ছে? হ্যাঁ, আলোচনাটা হচ্ছে, তবে অনেক মুরব্বীজনরা বলেন যে দেখো, তোমরা এগুলা প্রকাশ্যে আলাপ করো না, এটা দলীয় ফোরামে আলাপ করো, কারণ বাইরে আলাপ করলে অন্য দলের লোকরা সুযোগ পেয়ে যায়। এই কথাটা সত্য নয়। আওয়ামী লীগ তো গোপন কোনো সংগঠন নয়, আওয়ামী লীগ তো কোনো গোপন দল না। আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে যদি কোনো অনিয়ম বা কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেটা আপনি আসলে আহ, পর্দা করে, ওড়না দিয়ে মুখ ঢেকে কি আপনি পারবেন আলাপ করতে? তার মানে তো আপনি আসলে সমাধান করতে চান না। আপনি রাশেদ রহমান, আরেকটা প্রশ্ন করি, মানে অনানুষ্ঠানিকভাবে আলোচনার সময় এই বিষয়গুলো আসে, কোনো তথ্য প্রমাণ দিয়ে যারা বলছেন তারাও বলছেন না, আমিও জানি না, আহ, বা যদি আপনিও জানেন ধারণাটাও বলতে পারেন। অনেকেই বলেন এই যে পরাজয় বা আপনাদের যে পতন, সেই সংকটের একটা অন্যতম কারণ হচ্ছেন সালমান এফ রহমান এবং আরও একজন অনেকের মধ্যে হয়তো অন্যতমদের নাম হচ্ছে ওবায়দুল কাদের। বলবেন এই বিষয়ে কিছু? হ্যাঁ, আমার হাসিটা দেখলেন তো। হুম, হাসিতেই কি ইন্টারপ্রেট করে নিতে হবে? আপনি বলবেন কিছু? বললাম তো, পুরো দেশের সংগঠন বিভক্ত অবস্থায় ছিল। ওবায়দুল কাদের চাচা, উনি তো আমার মুরব্বীজন। হ্যাঁ, তো শিওর আমি ওনাকে সামনাসামনিও বলতে পারবো, পুরো দেশের সংগঠনই বিভক্ত ছিল, কোনো জায়গায় একীভূত সংগঠন ছিল না। এখন উনি যেহেতু দলের সাধারণ সম্পাদক, হ্যাঁ, ওনারই তো এই ব্যবস্থা নিতে হবে।
সিম্পল এজ দ্যাট। ওনাকে আমি সামনাসামনি বলতে পারবো, উনি কোথায় আমি জানি না। যতটুকু জানা যায় উনি ভারতে আছেন। আর আরেকজন যিনি কারাগারে আছেন সালমান এফ রহমান, তার ভূমিকা নিয়ে অনেক বিতর্ক এই সময়ে আমি আপনাদের অনানুষ্ঠানিক ফোরাম থেকে জানতে পারছি। এখন আমাকে তো আমার দলের নেতা কর্মীরা, আমি যা দেখি ফোরামে আলাপ হয় যে উনি রাজনৈতিক নেতা হয়ে গেছেন। উনি তো ব্যবসায়ী নেতা ছিলেন। আমি ছোটবেলা থেকে দেখেছি এপিসের সভাপতি ছিলেন, ব্যবসা বাণিজ্য নিয়েছিলেন। এখন উনি আওয়ামী লীগের নেতা হয়ে গেছেন। কি বলবো ভাই, এটা নিয়ে কি বলার আছে? হ্যাঁ, এখন মানে একেবারেই দলের যারা নির্বাহী পদধারী, তাদের দায়িত্বটা যদি তারা হয়তো পালন করতো, তাইলে তার এই প্রশ্ন আপনি আমার করতে পারতেন না। আমার জন্য তো এটা বিড়ম্বনার প্রশ্ন। কি বলবো বলেন? একদিকে তারা আমার পিতৃতুল্য বয়সের, আমাকে স্নেহ হয়তো বা করে, সবই ঠিক আছে, কিন্তু এখন ডাক্তার যদি হঠাৎ করে এসে বলে আমি স্টেজে দাঁড়ায় শাড়ি পরে নাচবো, আর আপনি তালি দিয়ে বললেন নাচেন না একটু, তো নাচ দেখতে পারবেন কিন্তু খুব ভালো মানের নাচ তো আর হবে না। হম। এখন যিনি বিজ্ঞানী, আহ, আহ, উদ্ভিদবিদ, একটা কথা বলছে, তিনি যদি এসে বলেন যে আমি গাড়ি কিভাবে তৈরি হয় এটার পরে একটা লেকচার, নিশ্চয়ই উনি লেকচারটা দিতেই পারবেন বইটই পড়ে, কিন্তু খুব উন্নত মানের টার্সিয়ারি লেভেলের লেকচার তো হবে না। আমরা সেই কাজগুলো তো করে ফেলছি, এবং মেধার তো কোনো বিকল্প নাই। আপনি মনে করেন 5ই আগস্টের পরে এই পর্যন্ত অবস্থায় মেধা কোথায়? আমাদের মেধাবী সন্তানেরা কোথায়? মেধার ছটা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। এবং সবচেয়ে বড় কথা, আজকে সকালেও বলেছি, আবারও বলছি, সারা জীবন বলবো, আপনাকেও বলি, সেটা হচ্ছে হাতে যে আমরা ঘড়ি পরি, এখন তো স্মার্ট ওয়াচ হয়ে গেছে। ব্যাটারি চালিত ঘড়ির প্রযুক্তির নাম ছিল কোয়ার্টস। জ্বালানি দ্বারা চালিত গাড়ির যে ইঞ্জিন, সেটার যে প্রযুক্তি, তার নাম হচ্ছে কম্বাসশন। আমরা নাসা বা ইলন মাস্কের যে রকেটকে দেখি মহাকাশ ভেদ করে চলে যেতে, তার যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে পরিচালিত করার জন্য, তাকে বলা হয় প্রপালশন। এই তিন যদি সত্য হয়ে থাকে, তাহলে রাজনীতিকে পরিচালিত করার সবচেয়ে বড় প্রযুক্তির নাম হচ্ছে লাভ, ভালোবাসা। এই ভালোবাসার অনুপস্থিতি অবশ্যই আমাদের রাজনীতিতে ছিল, অবশ্যই ছিল। আমরা অনেক কাজ করেছি, কোনো সন্দেহ নাই, কিন্তু ভালোবাসা মাখানো আলিঙ্গন বা ঘাড়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে একটা মানুষকে সংঘবদ্ধ করা, কাছে টেনে নিয়ে আসা, ছোটখাটো ভুল ত্রুটিকে ছাপিয়ে দিয়ে আপনার পাশে মানুষকে দাঁড়া করানোর যে জায়গায়, এর কোনো বিকল্প হয় না। আপনি 303 মেশিন গান, সাব মেশিন গান, রকেট লঞ্চার, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান দিয়ে কোনোদিন দেশ স্বাধীন করতে পারতেন না। ভালোবাসা দিয়ে দেশ স্বাধীন হয়েছে, এটাই বাস্তবতা। হাতে আপনার অস্ত্র থাকতে পারে, হাতে আপনার গ্রেনেড থাকতে পারে, কিন্তু আপনি দেশ, জাতি, মাতৃকা, আপনার মা বোনের সম্ভ্রম রক্ষা করার জন্য যুদ্ধ করছেন, জান দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, কারণ আপনি দেশকে ভালোবাসছেন, আপনি বঙ্গবন্ধুকে ভালোবাসছেন, আপনি একটা স্বাধীন দেশের দেখানো স্বপ্নে বিশ্বাস করছেন। হুম। ভালোবাসার কোনো বিকল্প নাই। রাশিদ রহমান ভালোবাসার আমরা অভাব হঠাৎ ছিল আপনি করে বলছেন, এবং অন্যদিকে একটা দুর্নীতির প্রাচুর্যও ছিল। আমরা সেখান থেকে হঠাৎ আমি করে আমরা হঠাৎ করে আবেগ বিবর্জিত, আবেগ স্বপ্ন বিবর্জিত রাজনৈতিক চর্চায় চলে গিয়েছিল। এবং এটা বলতে গেলে আমার চোখে পানি আসে, আমি নিজেকে ধরে রাখবো। আপনি মনে করেন এই আন্দোলনটা একটা চক্রান্ত ছিল? অবশ্যই চক্রান্ত ছিল। একটা লোভনীয় জায়গা যেখানে ক্ষমতায় গেলে অর্থ বানানো যায়, ক্ষমতার দাপট দেখানো যায়, সেখানে যাওয়ার জন্য অবশ্যই মানুষ চক্রান্ত করবে। চক্রান্ত ছিল, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই। কিন্তু আজকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যে একটা মোটা স্পেকট্রামে ছবি তোলেন, বেশিরভাগ ছেলে মেয়ে যারা ওই আন্দোলনে গিয়েছিল বা দূর থেকে সমর্থন দিয়েছিল, জেনে বুঝে না জেনে, এখন তো অনেকে পস্তাচ্ছে যে ভাই কি করলাম। তাদের বয়সের স্পেকট্রাম যদি হিসাবে নেন, তাহলে তাদের বয়স তো 15 বছর আগে ছিল 10 থেকে 15। তারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ দেখে নাই, বঙ্গবন্ধুকে তো দেখেনি নাই। তারা তো মেজর জেনারেল জিয়াউর রহমানকে দেখে নাই, খালেদা জিয়ারে দেখে নাই, তারেক জিয়ারে দেখে নাই, তারা মতিউর রহমান নিজামীকে দেখে নাই, গোলাম আজমকে দেখে নাই। তারা শুধু দেখছে আমাদেরকে 15 বছর।
আপনি চিন্তা করতে পারেন, বঙ্গবন্ধুর একটা মূর্তিতে একটা ছেলে পেশাব করে দিচ্ছে, হাজার হাজার শত শত ভিডিও ক্লিপ, আপনি চিন্তা করতে পারেন এটা কি আমার সফলতা? আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতে পারে, আওয়ামী লীগের পতন হতে পারে, অনেক কিছু হতে পারে। আওয়ামী লীগ তো একটা দল, মানে আমি ভুল বলছি, দলের না, মানে একটা সরকারের পতন হতে পারে। কিন্তু জাতির জনককে আপনি অপমান করছেন, তার মানে আমি কি শিখাইলাম 15 বছর ধরে? আপনি, আপনাকে যদি পৃথিবীর কোন লোক আমেরিকায় বসে বলে যে শারমিন আপনি তো একজন প্রথিতযশা সাংবাদিক, জার্নালিস্ট, আপনি হোস্ট করেন বিভিন্ন প্রোগ্রাম, আপনি আমার সাথে কফি খেতে খেতে আপনার দেশের স্বাধীনতার গল্পটা একটু আপনি বলেন, কোনো উপায় আছে বঙ্গবন্ধুর নাম না বলে গল্প বলার? তাহলে তখন যদি আপনি নিজেকে একবার চোখ বন্ধ করে প্রশ্ন করেন যে আমারে যে এই স্বাধীনতা দিয়ে গেল, ভালো মন্দ দুটো হওয়ারই, আমারে যে স্বাধীনতা দিয়ে গেল প্রাচুর্যময় সম্পদশালী হওয়ার, আমি তারে দিনে দুপুরে অপমান করতেছি, আমি তাহলে কি শিখাইলাম? হোয়াট ওয়াজ মাই অ্যাসাইনমেন্ট, হোয়াট ডিড আই ডু, হাউ এম আই সাকসেসফুল? আমি খুব মনের আবেগের কষ্টের জায়গা থেকে বলছি, বুঝছেন? অনেক কিছু মনে হয় যে খুব দামি দামি শার্ট প্যান্ট পরে আছি, মানুষের মনের কথা আমরা শুনি, জানি। কি শিখাইলাম আর এখন কি যেখানে পরিমাণ থাকি, যে বিরক্ত অবস্থায় বা থাকি, কি পরিমাণ ক্ষুব্ধ হবার পরে নিশ্চয়ই এরকম একটা অবস্থানে মানুষ যায় নানান না রকম। না না, বিরক্ত ক্ষুব্ধ না, আমরা তো শিখাতে পারি নাই ভাই। আপনি, ওই যে বললাম যে আপনি ভালোবাসার রাজনীতি ছাড়া তো আপনি কোনো কিছু ঠিক মতো, শুনেন, মানে ড্রিল মেশিন ব্যবহার করে কেন? আপনি ভালো মতো একটা জায়গায় তো প্রস্তুত করে একটা জিনিসকে ওখানে লাগাবেন, তাই না? আপনাকে তো একটা কাজকে খুব মন দিয়ে করতে হবে। আপনার একটা শিক্ষামন্ত্রী ছিল, এটা বলতে তো অসুবিধা নেই, উনি, ওনার খুব সমস্যা, মানে আমার নানা তো সিলেটের মন্ত্রী ছিলেন, আমার বাবাও আমেরিকার মন্ত্রী ছিলেন, 5 বার এমপি ছিলেন। তো নুরুল ইসলাম নাহিদ সাহেব খুব খাতির করতেন আমার আব্বারে, দেখলাম সিলেটের জামাই জামাই খুব খুব আদর করতেন, ভালো এমনি ভদ্র মানুষ। আপনি তাদের দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের, সে বাংলাদেশের শিক্ষামন্ত্রী, তারা একটু জিজ্ঞেস করেন তো বাংলাদেশের মানে শিক্ষায় বিপ্লব ঘটনার কি করছে সে? আপনার, আমি বললাম না যে গ্রেনেড দিয়ে তো যুদ্ধ করে জিততে পারবেন না। প্রচন্ড বরং প্রশ্ন যদি শুরু মানুষের হয়ে গেল ভালোবাসা কিছু। না থাকে, কমিটমেন্ট না থাকে, যদি মানুষকে এম্পাওয়ার না করা যায়, আপনি তারা যতই অস্ত্র দেন আপনি কিন্তু জিতবেন না। ঠিক আছে? তো আপনি তো প্রতিনিয়ত দারিদ্র্যের সাথে যুদ্ধ করছেন, আপনি আহ, প্রতিনিয়ত যেটাকে বলে কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করছেন, আপনি প্রতিনিয়ত বিভিন্ন সনাতন চিন্তা ভাবনা যেগুলো আসলে মানুষের জন্য ভালো নয় সেটার বিরুদ্ধে যুদ্ধ করছেন। শুধু তাই না, 1971 সালে যাদেরকে আপনি হারিয়ে পরাজিত করে জয়ী দেশ, জয়ী বাংলাদেশ হিসেবে আবির্ভূত হয়েছেন, সেই লুকিয়ে থাকা শত্রুগুলোর বিরুদ্ধেও যুদ্ধ করছেন। সেই যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ারটা ছিল শিক্ষা। আপনি যদি 10 বছর বয়সের একটা বাচ্চাকে সত্যি ভালোবাসার জায়গা তৈরি করে দিতে পারেন, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, জাতীয় 4 নেতা ছিলেন, আরো অনেক সাহসী মানুষেরা ছিলেন, লক্ষ মানুষের আত্মত্যাগ, লক্ষ মা বোনের স্বপ্ন, যে সত্যিকারের অর্থে শেখাতে পারেন, তাহলে এই ঘটনা তো ঘটতে পারে না। আর তার থেকেও মারাত্মক কথা আপনাকে একটা বলতে চাই, যে এত বড় চক্রান্ত হয়েছে, আমি বলছি চক্রান্ত নিয়ে কোনো ডিবেট নেই, নিশ্চয়ই চক্রান্ত ছিল, আছে, থাকবে। কিন্তু তাইলে আমার গোয়েন্দা সংস্থা, ওনার কাজ কি ছিল? উনি কি কোথায় বৈশাখী মেলা হচ্ছে, বাতাসা খাচ্ছে, নাড়ু খাচ্ছে এই খবর দিবে, নাকি চক্রান্ত হচ্ছে এই খবর দিবে? তো উনি খবর দিলেন না কেন? তাইলে আমার গোয়েন্দা সংস্থার দায়িত্বে কারা ছিলেন, এই প্রশ্ন করতে হবে। 1, 2 নাম্বার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একেবারেই আগরতলা ষড়যন্ত্র মামলার সময় থেকে প্রমাণ করে দিয়েছেন বাঙালির কাছে যে একটা রাজনৈতিক দল সত্যিকার অর্থে যদি সক্ষম অবস্থায় থাকে, তাহলে কোনো অংশে সে কোনো গোয়েন্দা সংস্থার থেকে কম না। সে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘটে যাওয়া যে কোনো ঘটনা সম্বন্ধে জানবে এবং ব্যবস্থা নিতে পারবে। আপনি বিভিন্ন ওই সময়কার যে প্রাসঙ্গিক বইগুলো পড়লে দেখবেন যে বঙ্গবন্ধু প্রতিনিয়ত 1971 সালে কখন কতজন সৈন্য আসতেছে, কোন অফিসার আসতেছেন, সব খবর পাচ্ছিলেন। সেটা তার পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা দিচ্ছিল না, বা পাকিস্তান পুলিশ বাহিনীর গোয়েন্দা সংস্থা, সেটা বাংলাদেশের পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ অবস্থায়, ঐক্যবদ্ধ অবস্থায়, নিবেদিত অবস্থায় ছিলেন, তারা ছোট ছোট কিন্তু খবর সেই নিয়ে নিয়ে ওনাকে সংঘবদ্ধ দিচ্ছিলেন। ঐক্যবদ্ধ নিবেদিত হ্যাঁ, অবস্থায় না রাইট। থাকবার সো কারণেই সো 75-এর মতো ঘটনাও তো ঘটে গেল। তো, সো 5ই আগস্টের সময়
এত বড় চক্রান্ত হলো, তাহলে আমার দলের এই যে ইন্টেলিজেন্স, এই যে গোয়েন্দার যে একটা সক্ষমতা, সেটা কি ছিল? যেহেতু আমি দায়িত্বে ছিলাম না, আমি বলতে পারি না, কিন্তু বলতে পারি যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে। তা আমি সব যদি ভালো চালাই, তাহলে ফেলিয়ারটা হলো কিভাবে? জি, আর একটু সরাসরি দু একটা প্রশ্নে আসি, শেষের দিকে চলে আসছি, একটু আসি যে নানান রকম দুর্নীতি অনিয়মের বিষয়ে তো কথা আপনিও বলছেন একদম, মানে দেখছিলাম প্রথম একটি দুর্নীতির মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও, এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহকারে বিভিন্ন প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির একটা অভিযোগ উঠছে, এবং প্রাথমিক সত্যতা পেয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের বরাত গণমাধ্যমে সেই খবরগুলো আসছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? তার যে মানে শেখ রেহানা, শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটিশ এমপি এবং মন্ত্রী, তিনিও তার বিরুদ্ধে অনেক অভিযোগ, যুক্তরাজ্যেও তার একটা পরিণাম বা একটা বহিষ্কারের দিকে এগিয়ে যাচ্ছে, প্রক্রিয়া একটা চলছে, অভিযোগ উঠছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আসলে একটু আমাকে এভাবে আসতে হবে, যেটা সততার শক্তি একটু বলতে হবে। হ্যাঁ, আমার বাবা জনাব এইচ এন আশিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের গত ৩২ বছর ধরে কোষাধ্যক্ষ, এবং আপনি জানেন যে 1/11-এর সময় বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীকে দলীয় হিসাব নিকাশকে কেন্দ্র করে কোন রকম কোনো মামলা বা অভিযোগ কেউ দিতে পারেন নাই। এবং তখন প্রথম আলো সহ অনেক বড় বড় পত্রিকায় সপক্ষে লিখেছেন যে এটা একটা আশ্চর্য ব্যাপার যে চারিদিকে এত অভিযোগ এত কিছু, কিন্তু দলীয় ফোরামে এত কোটি কোটি টাকার চাঁদা বা দলের যে সম্পদ ব্যবস্থাপনা সবকিছু থাকার পরেও এখানে কোনো অভিযোগের কোনো সুযোগ নাই। এবং আহ, পরিলক্ষিত হয় যে এই যে ৫ই আগস্টের পরও এখনো নির্বাচন কমিশন, দুদক বা সরকারের কোনো এজেন্সি বাংলাদেশ আওয়ামী লীগের হিসাব নিকাশ রাখার ক্ষেত্রে কোন রকম কোনো অভিযোগ তুলতে পারেন নাই, ইনশাল্লাহ পারবেন না। এটা আমি বলছি এই কারণে যে দলের হিসাব যেমন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক আছে, জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত হিসাবও কিন্তু একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক আছে। আই এম সারপ্রাইজ যে এত ব্যস্ততার ভিতরে কিভাবে তিনি এটা করেন, বাট শি ইজ ভেরি মেটিকুলাস। তার কোনো ইনকাম ট্যাক্সের রিটার্ন, কোনো জায়গায় কোনো বকেয়া, কোনো বাকি কিচ্ছু নাই, এবং তার কোথায় কি সম্পদের ডিক্লারেশন একদম পরিষ্কার। আমি ওনার কথাটা বলার পরে এখন একটা ভিন্ন পর্যায়ে যেতে চাই। অন্য আর যাদের ব্যাপারে অভিযোগ আসছে, তাদের এখন সময় এসেছে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য তাদের ব্যক্তিগত সম্পদ, তার কি স্থিতি, কি অবস্থান, এটা ওই সব দেশে ডিক্লারেশন দেওয়ার ব্যবস্থা আছে, সেই ডিক্লারেশন দেওয়া। তাহলেই মানুষ আর এটা নিয়ে কথা বলতে পারবে না। তাদের উচিত আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাতে এই দায়ভার নিতে হয়, ওনারা ওনাদের মতো করে ওনাদের সম্পদের যে ডিক্লারেশন সেটা দিয়ে আসবেন, এবং যেই দেশে দিচ্ছেন সেই দেশের এজেন্সিগুলোই এগুলো পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে বলবেন যে এই ডিক্লারেশন ঠিক আছে কিনা। আপনাকে ধন্যবাদ। জি, টিউলিপ সিদ্দিকের বক্তব্য দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে তদন্ত হোক এবং প্রকৃত বিষয়টা উঠে আসুক। তিনিও এই বিষয়টি বলছেন, কিন্তু আমাদের দেশের যে তথ্য আসছে গণমাধ্যমে তাতে আসলে নানান রকম অভিযোগ এসেই যাচ্ছে। যাই হোক, দেখা যাক এই বিষয়গুলো আসলে কোথায় যায়, তখন নিশ্চয়ই এখন একটা ভাই বিবৃতি। আমাদের জন্য তো গর্বের বিষয় ছিল যে একজন বাঙালি জাতির, বাঙালি মেয়ে, বঙ্গবন্ধুর নাতনি, ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে এমপি হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, একটা ভালো লাগা প্রাপ্তি অর্জনের জায়গা ছিল। এখন কারো অনিষ্ট হোক সেটা তো আমরা চাই না, কিন্তু ব্রিটিশ রাজনীতি আসলে আমার জন্য বিবেচ্য বিষয় নয়। আর ২ নাম্বার হলো যে আমি শুধু একটা কথাই আপনার অনুষ্ঠানের শেষে বলতে চাই, বাঙালি জাতির মানুষ খুব নরম মনের মানুষ। আমার পরিবারই তো আমার সাথে রাগ করবে, আমাকে শাসন করবে, আমার সাথে ঝগড়া করবে, কিন্তু এই যে আমার হাত, এই হাতটা প্রসারিত করে আমি হাতটা ধরে যদি বলতে পারি একবার যে আই ওয়ান্ট টু সার্ভ ইউ, আমি আপনার, আমি আপনার পাশে থাকতে চাই, আমি বিশ্বাস করি কেউ আমাদেরকে ফেলে দেবে না। দেখা যাক আপনাদের এই আপনার এই বক্তব্যকে আপনার দল ওন করে কিনা, আর আপনার দলের বক্তব্য দেশের মানুষ সেটি গ্রহণ করে কিনা। একটা বিষয় দেখছিলাম যে মার্চের মধ্যেই ফিরবেন, দেশে ফিরবেন শেখ হাসিনা, এমনটি বলছেন আপনাদের দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
মানে এই বিষয়ে আপনার কাছে কি কোনো বার্তা আছে? তার কাছ থেকেই শুধুমাত্র এটি শুনেছি। কিভাবে ফিরবেন তিনি ফিরলে এখন? যেই বাস্তবতা। এটা তো আমি বলতে পারি না, তবে অবশ্যই নেত্রী ফিরবেন না কেন, আমি মেকানিজমটা তো জানি না। আচ্ছা, মানে এর বিষয়ে আপনাদের ভেতরে এটা কোনো কি হ্যাঁ, এটা কি নাদিল সাহেব জানে নাকি? উনি তো একটা টাইম ফ্রেম দিচ্ছেন মার্চের মধ্যে। তাহলে তো ওনাকেই তো আপনাকে শেষ করতে হবে যে উনি কিভাবে দিচ্ছেন টাইম ফ্রেম, বা আ মার্চ কেন, আমি তো মনে করি জানুয়ারি তো আসতে পারে। দেশটা তো আমি যেমন দেশের নাগরিক, উনি দেশের নাগরিক, কিন্তু দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনি দেশের সর্ববৃহৎ দলের উনি সভাপতি, উনি জাতির জনকের কন্যা। এটা তো মানে আমার জন্য টাইম ফ্রেম ইম্পর্টেন্ট না, আমার জন্য আওয়ামী লীগ রাজনীতি করবে, উনি উনি এই দলের নেতা, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা তো আগামীকালকে হতে পারে। কিন্তু আসলে সেই কিন্তু বাস্তবতাটা কি আছে? আমরা আপনিই আমরা বলছিলেন। আমরা ফিরবো, হুম, আমরা রাজনীতি করব, সবকিছু সত্য, কিন্তু প্রতিটা জিনিসই হতে হবে আমাদের নিজস্ব সক্ষমতায়। কেউ আমাদেরকে বসিয়ে দিবে, কেউ আমাদের জন্য করে দিবে, এই দিকে যদি আমরা তাকিয়ে থাকি তাহলে যেটা হবে যে আমরা আরো ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হব। অর্থাৎ অর্থাৎ যাকে নিয়ে বিতর্ক আছে, বা যাকে বলা হচ্ছে যে তিনি অনিষ্ট করছেন, তাকে যদি আপনি আবার চাপায় দেন রাজনীতিতে, তাতে সে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, তাহলে তো ভালোর থেকে আরো বেশি খারাপ হবে। সুতরাং এখানে অনেক বিবেচনার বিষয় আছে। অবশ্যই আমরা ফিরবো, রাজনীতি হবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব হবে, কিন্তু সেই রাজনীতি হবে দীর্ঘমেয়াদী, চিরকালের, পারপেচুয়াল। এখন আমি যদি এমন কিছু করি যে আরো তীব্রভাবে আমি ইয়ে হলাম পরবর্তীতে, সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হচ্ছে না। জি। দেখা যাক রাশিদ রহমান, মানে এই বিষয়গুলো স্পষ্ট না। তবে তবে একটা জিনিস পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে জেন জি এবং মিলেনিয়াল যারা আছেন, তাদের আবেদন করে এরকম নেতা ছাড়া আধুনিক রাজনীতি দ্বারা করানো খুব কঠিন হবে। জেন জিরা খুব অন্যভাবে চিন্তা করে, মিলেনিয়ালরাও একটু অন্যভাবে চিন্তা করে, এবং মনে রাখতে হবে যে কোরআন মানে somebody is knocking at the door, and what is that? যার বয়স গতকালকে 17 ছিল, আজকে তার বয়স 18। সো প্রতিনিয়ত একটা করে কিন্তু নতুন জেনারেশন ইজ অ্যাডিং আপ। সো আমি এজ এ পলিটিক্যাল ফোর্স অর এজ এ পলিটিক্যাল পার্টি, what I am doing or what I am going to do to conquer the hearts and minds of these people, of these young men and women, সেই প্রশ্নটা if we don't make under that circumstances, political future would become uncertain. অর্থাৎ আমার চুল পেকে গেছে, আমার দাড়ি পেকে গেছে, বাট আই ক্যানট সাকাম টু ইট, আই হ্যাভ টু রিমেইন এ ইয়াং পার্সন। এবং সেটার জন্য আমাকে নতুন প্রজন্মকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, তার সাথে আমার মিথস্ক্রিয়া কিভাবে বাড়বে সেই জায়গাটা আমাকে খুঁজে ফিরতে হবে। সেটা না করলে সমস্যা আছে বই কি। সেখান থেকে আপনারা যোজন যোজন দূরে চলে গেছেন কিনা সেই নিশ্চয়ই সেই বিশ্লেষণটাও আপনারা করবেন। অনেক ধন্যবাদ রাশিদ